নমস্কার, দ্য বোর্ড অফ নলেজে সবাইকে স্বাগত। আমার আজকের আলোচনার বিষয়বস্তু জরাসন্ধ কে ছিলেন এবং জরাসন্ধ কিভাবে ভীমের হাতে নিহত হয়েছিলেন। শুরু করছি জরাসন্ধকে নিয়ে আজকের সেই আলোচনা। প্রাচীনকালে ভারতবর্ষের মগধ নামক রাজ্যে সে রাজ্যের রাজা ছিলেন রাজা বৃহদ্র। তিনি কাশী রাজ্যের দুইজন যমজ কন্যাকে একসাথে বিবাহ করেছিলেন। বিবাহ করার পর কাশী রাজ্যের কন্যাদেরকে তিনি প্রতিশ্রুতি দেন যে তিনি দুই স্ত্রীর মধ্যে কোনো পার্থক্য রাখবেন না। প্রথম বৃহদ্র দুই স্ত্রীর কথা মতো তাদেরকে সমানভাবে ভালোবেসে চলতে লাগলেন। কিন্তু বিপদ ঘনিয়ে এলো। দুই স্ত্রীকে সমানভাবে ভালোবাসতে গিয়ে তিনি অত্যন্ত দুর্বল হয়ে পড়লেন এবং এর কিছুদিন পর তিনি মনের দুঃখে মৃত্যুর মুখোমুখি হলেন। তার দুঃখের কারণ ছিল তার দুই স্ত্রীর মধ্যে কোনো সন্তান না থাকায়। শেষকালে রাজা বৃহদ্র যখন বুঝতে পারলেন যে তার যৌবনের অতি অল্প অংশ অবশিষ্ট রয়েছে, তখন তিনি গেলেন একজন সন্ন্যাসীর কাছে। সেই সন্ন্যাসীর নাম ছিল চণ্ড কৌশিক। সেই সন্ন্যাসী বৃহদ্রতার হাতে একটি আম তুলে দিয়ে বললেন, এটি খাইয়ে দিলেই রানীর গর্ভে পুত্র সন্তান আসবে। সন্ন্যাসীর কাছ থেকে আমটি পেয়ে রাজা মনের আনন্দে বাড়ি ফিরলেন এবং বাড়ি ফিরেই দুই রানীর মাঝখানে আমটি রেখে দিলেন। কিন্তু দুই রানীকে কিভাবে একটি আম ভাগ করে দেবেন, এই জন্য রাজা নিজেই সেই আমটিকে ছুরি দিয়ে দুভাগ করে দিলেন এবং সেই দুভাগ করা আম দুই রানী খেলেন। মুনির দেওয়া আমটি দুই ভাগ করে সমানভাবে দুই রানীকে খাওয়ার ফলে দুই রানী অর্ধেক অংশযুক্ত শিশুর জন্ম দিলেন এবং সেই অর্ধেক অংশযুক্ত শিশুগুলিকে দেখে রাজা খুব রেগে গেলেন এবং তৎক্ষণাৎ সেগুলিকে বনে ফেলতে নির্দেশ দিলেন। সেই বনে জরা নামক এক রাক্ষসী বসবাস করত। সেই রাক্ষসী দুইটি অর্ধাংশ দেখতে পেয়ে সেই দুটিকে যুক্ত করে একটি পূর্ণ বাচ্চার জন্ম দিল। এরপর জোড়া রাক্ষসী সেই বাচ্চাটিকে রাজার কাছে নিয়ে গেলেন এবং রাজাকে ফেরত দিয়ে দিলেন। জোড়া রাক্ষসী বাচ্চাটির দুইটি অংশ জুড়ে দিয়েছিল, তাই বাচ্চাটির নাম রাখা হলো জরাসন্ধ। অন্যদিকে এই বাচ্চাটিকে দেখে মুনি চন্দ্রকৌশিক ভবিষ্যৎবাণী করলেন যে এই বাচ্চা বড় হয়ে এক মহান যোদ্ধা হবে এবং সে ভগবান শিবের একজন অনন্য ভক্ত হয়ে উঠবে। জরাসন্ধ যখন যৌবন বয়সে উপনীত হলো, সেই সময় জরাসন্ধের পিতা রাজা বৃহদ্র দুই রানীকে সঙ্গে নিয়ে বনবাসে চলে গেলেন। যাবার আগে জরাসন্ধকে মগধের সিংহাসনে বসিয়ে গেলেন। শক্তিশালী জরাসন্ধ তার শক্তি আরও বৃদ্ধি করতে লাগলো। একে একে নরকাসুর, পুণ্ড্র বাসুদেব, ছেদিনরের শিশুপাল, শুভারাজা শল্য এবং বিশ্বমক তার সাথী হলেন। একই সময়ে বনাসুরের পরামর্শ অনুযায়ী জরাসন্ধ তার দুই মেয়ে অস্থি আর প্রাপ্তিকে মথুরা নরপতি কংসের সাথে বিবাহ দিলেন। অপরদিকে কংসের সাথে কৃষ্ণের ভীষণ যুদ্ধ চলছিল। মথুরা রাজা কংসের সাথে কৃষ্ণের যুদ্ধে কৃষ্ণের হাতে কংসের মৃত্যু হলে জরাসন্ধ প্রচণ্ড রেগে গিয়ে তার গদাটা ৯৯ বার ঘুরিয়ে মথুরাতে কৃষ্ণের উদ্দেশ্যে ছুঁড়ে মারেন। জরাসন্ধের এমন শক্তি যে সেই গদা ঘুরপাক খেতে খেতে মথুরার কাছে একটি জায়গায় গিয়ে পড়ে, কিন্তু ভাগ্যক্রমে সেখানে কৃষ্ণ ছিলেন না বলে তিনি বেঁচে গিয়েছিলেন। এই জায়গায় যেখানে গদাটি পড়েছিল সেই জায়গার নাম হয় গদাবসান। এমনকি দেখা যায় ওই গদাবসান থেকে জরাসন্ধের রাজধানী গ্রীবব্রজের দূরত্ব ঠিক ৯৯ যোজন। এই সময় বলরামের সাথে যুদ্ধে কংসের সহযোগী রাজা হংসের মৃত্যু হলে মনের দুঃখে তার সহযোগী অন্য রাজা ডিম্বক জলসমাধি নিয়ে প্রাণত্যাগ করেন। কংসের মৃত্যুতে তার স্ত্রী অস্থি জরাসন্ধের কাছে গিয়ে তার স্বামী হন্তা কৃষ্ণকে মেরে ফেলার জন্য কাতর আবেদন করেন। জরাসন্ধ যাদবকুলকে বারবার আক্রমণ করতে থাকেন। বিপদ দেখে কৃষ্ণ এবং বলরাম মথুরা ছেড়ে দ্বারকাতে গিয়ে আশ্রয় নেন। ঠিক একই সময়ে অন্যদিকে রাজা যুধিষ্ঠির মনে মনে ঠিক করেছিলেন যে তিনি এক রাজস্ব যজ্ঞ করবেন, কিন্তু কৃষ্ণ এসে বললেন, যতদিন জরাসন্ধ জীবিত আছেন ততদিন আপনার পক্ষে রাজস্ব যজ্ঞ করা সম্ভব হবে না, কেননা বর্তমানে সমস্ত রাজারাই জরাসন্ধের পক্ষে আছেন। যুধিষ্ঠির ভাবতে লাগলেন যে সব কাজে বৃথা হয়ে যাবে, কেননা রাজস্ব যজ্ঞ না করলে তিনি রাজাদের মধ্যে শ্রেষ্ঠ হতে পারবেন না। কি করবেন এই নিয়ে যখন ভাবছিলেন, ঠিক তখনই কৃষ্ণ আবার যুধিষ্ঠিরকে বললেন, চিন্তার কি আছে, জরাসন্ধকে আক্রমণ করে তাকে মেরে ফেললেই তো হয়। অন্যদিকে মহাদেবের বরে জরাসন্ধ ৮৬ জন রাজাকে তার রাজধানীতে বন্দী করে রেখেছিলেন এবং আর ১৪ জন রাজাকে পেলেই একাই ১০০ রাজাকে বলি দিয়ে সে মহা পরাক্রমশালী একজন রাজা হয়ে উঠবেন। কাজেই যদি জরাসন্ধকে হারাতে হয় তবে ওই রাজাদেরকে মুক্তি দিলে তারাও আপনার হয়ে লড়বেন।
এবং জরাসন্ধকে আপনি সহজে হারাতে পারবেন। এই কথা ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে বললেন। যুধিষ্ঠির পড়লেন এক মহাদ্বিধায়। একদিকে রাজস্ব যজ্ঞের ইচ্ছে, আবার অন্যদিকে ভাই ভীম আর অর্জুনকে হারানোর ভয়। যদিও অর্জুন এবং ভীম মনে মনে খুব খুশি ছিলেন, কারণ তারা দুজনেই চাইতেন যে জরাসন্ধকে বধ করবেন। ঠিক হলেও তাই। কৃষ্ণ বললেন যে জরাসন্ধ তার শক্তি সম্বন্ধে খুব গর্বিত, তাকে সম্মুখ যুদ্ধে হারানো অসম্ভব, তাই কৌশল করতে হবে। আমরা তার প্রাসাদে ছদ্মবেশে গিয়ে আর সুযোগ বুঝে তাকে মল্লযুদ্ধে হারিয়ে দিতে পারি। তার শক্তি তাকে গর্বিত করেছে, তাই সে আমাদের মধ্যে ভীমকেই বেছে নেবে লড়াই করার জন্য, আর ভীম স্বচ্ছন্দে তাকে বধ করতে পারবে। ওদের পরিকল্পনা মতোই সমস্ত কাজ হতে লাগলো। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুন এবং ভীমকে নিয়ে ব্রাহ্মণের ছদ্মবেশ ধরে মগধের উদ্দেশ্যে যাত্রা শুরু করলেন। বেশ কয়েকদিন পর তারা গিরিব্রজ শহরে এসে উপস্থিত হলেন। এই গিরিব্রজ শহর হল জরাসন্ধের রাজধানী। এর পাশেই চৈতক পাহাড়, যেখানে জয়দ্রথ এক ষণ্ডবেশী রাক্ষসকে মেরে তার দেহাবশেষ দিয়ে 3টি ভেরি বানিয়ে টাঙিয়ে রেখেছিলেন। অর্জুন আর ভীম তাদের আগমন জানানোর জন্য চৈতক পাহাড়ের একটা শৃঙ্গ ভেঙে দিলেন, সাথে সাথে 3টি ভেরিও ভেঙে দেওয়া হলো। এরপর রাস্তায় এক মালাকারের দোকান থেকে মালা নিয়ে জবরদস্তি করে গলায় ঝুলিয়ে রাজার দরবারে এসে উপস্থিত হলেন। জরাসন্ধ তখন পুজোতে বের হচ্ছিলেন। ব্রাহ্মণ বেশে এই 3 জনকে দেখে তাদের সাধারণ ব্রাহ্মণ ভেবে বললেন, আসুন, বসুন, এই নিন কিছু ফলমূল, আর বলুন আপনারা কেন বা কিভাবে এখানে এলেন। জরাসন্ধের দৃষ্টি ছিল খুব তীক্ষ্ণ। তিনি সহজেই বুঝলেন যে এই 3 জন ছদ্মবেশী লোক, এরা ব্রাহ্মণ নন। তিনি বললেন, আপনারা ব্রাহ্মণ নন, কারণ আপনাদের দেহে যদিও ব্রাহ্মণের মতো মালাচন্দন আছে, তবুও আপনাদের দেহের ক্ষতের দাগ বলে দিচ্ছে যে আপনারা ব্রাহ্মণ হতে পারেন না। তখন কৃষ্ণ বললেন, জরাসন্ধ, তুমি ঠিকই ধরেছ, আমরা ব্রাহ্মণ নই। আমি যাদব কুলের কৃষ্ণ, আর ইনি গান্ডীবধারী অর্জুন, আর ওপাশে আছেন বৃকোদর ভীম। তুমি বিভিন্ন রাজাদের আটক করে মহাদেবের সামনে বলি দেবে বলে মনস্থ করেছ, তাই তোমাকে আমরা শাস্তি দেবার জন্য এসেছি। ভালো যাও তো ওই রাজাদের সসম্মানে মুক্তি দাও, আর তাদের রাজত্ব ফেরত দাও। জরাসন্ধ বললেন, এটা সম্ভব নয়। আমি তাদের ধরে এনেছি রুদ্র দেবতার সামনে বলি দেব বলে। তারা বলি প্রদত্ত হবার জন্য মানত করা আছে। এদের ছেড়ে আমি কেমনভাবে ভগবানের কোপে পড়ব? কৃষ্ণ বললেন, তাহলে তোমাকে আমরা যুদ্ধে আহ্বান করছি। জরাসন্ধ বললেন, ঠিক আছে, তাই হবে। আপনারা যুদ্ধ কীভাবে করতে চান? কৃষ্ণ বললেন, তোমার যা ইচ্ছে। এরপর রেগে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণকে জরাসন্ধ বললেন, ঠিক আছে, আমি এই 2 ব্রাহ্মণ বীরের মধ্যে একজনকে মল্লযুদ্ধে আমন্ত্রণ জানাচ্ছি। এরপর ঘণ্টা বাজিয়ে স্তোত্র উচ্চারণ করে কার্তিক মাসের 1 তারিখে সকাল সকাল মল্লযুদ্ধ শুরু হলো। কৃষ্ণ এবং অর্জুন মাঠের ধারে বসে দেখছেন। রাত হলো, আবার দিন, আবার রাত, লড়াই চলছে, কিন্তু লড়াই শেষ হচ্ছে না। দেখতে দেখতে 14 দিন পেরিয়ে যাবার পর জরাসন্ধ একটু ক্লান্ত হয়ে পড়লেন। কৃষ্ণ বললেন, হে বৃকোদর, ক্লান্ত শত্রুকে বিশেষ জোরে আঘাত করতে নেই। তুমি জরাসন্ধের 2 পা ঘুরিয়ে ছুঁড়ে ফেলে দাও। ভীম যখনই জরাসন্ধকে 2 ভাগে ভাগ করে দিচ্ছেন, কিন্তু কিছুক্ষণ পর জরাসন্ধের শরীর আবার জোড়া লেগে যাচ্ছে। এরপর ভগবান শ্রীকৃষ্ণ একটু ইঙ্গিত করে দেখালেন যে 2 হাতে 2টো পা ধরে দূরে নিক্ষেপ করতে। ভীম ইঙ্গিত বুঝলেন এবং জরাসন্ধের 2 পা ধরে টেনে 2 ভাগ করে 2টি বিপরীত দিকে ছুঁড়ে ফেলে দিলেন। কিন্তু আশ্চর্যের ব্যাপার, আবার সেই 2টো টুকরো একসাথ হয়ে লড়াই করতে শুরু করলো। এবার কৃষ্ণ একটা কাঠিকে লম্বালম্বি 2 টুকরো করে ডান দিকের টুকরোটাকে বাঁ দিকে আর বাঁ দিকের টুকরোটাকে ডান দিকে ছুঁড়ে ফেললেন। সেই অনুযায়ী ভীম জরাসন্ধের সন্ধি বিচ্ছেদ করে 2টো টুকরো 2 দিকে ঠিক একটু দূরে ছুঁড়ে দিলেন। আর বিচ্ছেদের পরে টুকরোরা তাদের নিজস্ব জায়গায় না পেয়ে জোড়া লাগতে পারল না, এবং এর ফলেই জরাসন্ধ মারা পড়ল। জরাসন্ধের মৃত্যুর পর ভগবান শ্রীকৃষ্ণ, অর্জুন এবং ভীম তার হাতে বন্দী 86 জন রাজাকে মুক্তি দিলেন এবং জরাসন্ধের ছেলে সহদেবকে মগধের সিংহাসনে বসিয়ে দিলেন। এইভাবেই জরাসন্ধের বধ হয়েছিল। তাই নমস্কার বন্ধুরা, জরাসন্ধ বধ নিয়ে আজকের আলোচনা এই পর্যন্তই। যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক ও কমেন্ট দেবেন, এবং এই ধরনের ভিডিও নোটিফিকেশন পেতে নিচের বেল আইকনটি ক্লিক করবেন। নমস্কার।